নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আলো হাতে চলে আছে আধারের যাত্রী। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বিখ্যাত বিজ্ঞানী বা উদ্ভাবক ডারউইন, চার্লস রবার্ট ডারউইন। তার বিখ্যাত আবিষ্কার যে বিবর্তনবাদ তত্ত্ব, যে আবিষ্কারের পর গোটা পৃথিবী ঘিরে যে ঈশ্বরই কোনো মানুষ সৃষ্টি করেছে, ঈশ্বরই জীব সৃষ্টি করেছে, এই বিবর্তনবাদ কিন্তু সেই ধারণাটাই পুরো আমূল বদলে দিয়েছিল, যে কারণের জন্য ধর্মীয় মৌলবাদীদের একদম চক্ষুশূল ডারউইন। সম্প্রতি দুদিন আগেই এই ডারউইনের মৃত্যু দিবস গেল। তিনি ঠিক কী আবিষ্কার করেছিলেন, তিনি কি বলেছিলেন, আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই। এ বিষয়ে কলকাতার বিখ্যাত বিজ্ঞান মনস্ক পত্রিকা, বিজ্ঞান মনস্ক সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির একটি লেখা আছে, সেটাই পাঠ করে শোনাচ্ছি। অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে ইরামস ডারউইন একটি বিশেষ পরিচিত নাম। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, চিকিৎসক, উদ্ভাবক, লেখক এবং অনুবাদক। নিজের লেখা জুনোমিয়া নামে বইয়ে তিনি লিখেছেন, যেসব প্রাণীর রক্ত গরম তারা সবাই একই সূত্র থেকে এসছে। এই ধারণাটি খুবই সাহসী ও নতুন চিন্তার খোরাক যোগাবে, তাতে কোনো সন্দেহ থাকার কারণ নেই। এনার নাতিই হলেন চার্লস ডারউইন, বাবা রবার্ট ডারউইন। 1809 সালের 12 ফেব্রুয়ারি ধর্মভীরু গোঁড়া খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন চার্লস ডারউইন। আজকের লেখায় চার্লস ডারউইনের জীবন কথার জন্য নয়, আজকের লেখা তাকে স্মরণ ও চর্চার উদ্দেশ্যে। যে কথা না বললেই নয় তা হলো সৃষ্টিতত্ত্বের খ্রিস্টীয় যে বিশ্বাসের পরিবেশে তাকে বড় হতে হয়েছিল, তার সারা জীবনের গবেষণা কর্মকাণ্ড সেই বিশ্বাসকেই সমূলে উৎপাটিত করেছে। ডারউইনের বাবা চেয়েছিলেন পুত্র ডাক্তার হোক, সেই আশা ফলবতী না হয় চাইলেন অন্তত যাজক হোক। চার্লস ডারউইন তাও হননি, হলেন প্রকৃত বিজ্ঞানী। ছোটবেলা থেকেই বাঁধা ধরা পড়াশোনা কোনোদিন তার মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে পারেনি। তার ঝোঁক ছিল নানা ধরনের নুড়ি পাথর, মুদ্রা, নাম লেখা মোহর, গাছপালা, লতাপাতা, পোকামাকড়, পাখির ডিম ইত্যাদি সংগ্রহ করে চিহ্নিত করে রাখা। এছাড়া রসায়ন শাস্ত্রের প্রতিও ছিল তার এক সহজাত আকর্ষণ ছিল সাহিত্যের প্রতিও। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজের যাজক হওয়ার ক্লাস করতে গিয়েও যাজক হওয়া হয়নি তার, কিন্তু এই সময়েই চলতো দল বেঁধে শিকার করা, সেই সঙ্গে পোকামাকড় সংগ্রহ করে চিহ্নিত করার কাজ। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক জন স্টিভেন্স হেন্সলোর সঙ্গে। তিনি হয়ে ওঠেন চার্লস ডারউইনের প্রেরণাদাতা। দাদার লেখা জুনোমিয়া বইটি আবার ভালো করে পড়লেন ল্যামার্কের লেখা। 1831 খ্রিস্টাব্দ। ডারউইন তখন মাত্র 22 বছরের যুবক। হেন্সলোর সুপারিশে প্রকৃতিবিজ্ঞানী হিসেবে HM বিগল জাহাজের দীর্ঘ অভিযানের শরিক হন তিনি। 1831 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর তারিখে প্লিমাইথ বন্দর থেকে বিগলের যাত্রা শুরু। দীর্ঘ 5 বছর ধরে দক্ষিণ ও মধ্য আমেরিকার নানা দেশ, আন্দিজ পর্বতাঞ্চল, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ সহ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া পরিভ্রমণ করে কেপটাউন, সেন্ট হেলেনা হয়ে 1836-এর 2রা অক্টোবর ফলমাউথ বন্দরে ফিরে আসেন বিগলে। উদ্দেশ্য ছিল দক্ষিণ আমেরিকার উপকূলভাগের মানচিত্র তৈরির কাজে সাহায্য করা, সেই সঙ্গে সঠিকভাবে দ্রাঘিমা রেখা নির্ধারণ করা। কিন্তু প্রকৃতি বিজ্ঞানী ডারউইন পৃথিবীর গহনতম এইসব অঞ্চল থেকে সংগ্রহ করলেন প্রচুর উদ্ভিদ, কীটপতঙ্গ, মথ, প্রজাপতি, শামুক, পাথর, জীবাশ্ম, সেই সঙ্গে বিপুল অভিজ্ঞতা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলের প্রচুর জীবাশ্ম এবং গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বহু বিচিত্র প্রজাতিগুলিকেই ডারউইনের যাবতীয় চিন্তাভাবনার মূল উৎস হিসেবে চিহ্নিত করা যায়।
গ্যালাপাগোসের দ্বীপপুঞ্জে বিরল সমস্ত প্রজাতির বিস্তারণ লক্ষ্য করেই তিনি ভেবেছিলেন ওই সব প্রজাতি একদা মূল ভূখণ্ডের পূর্বপুরুষদের মধ্যে থেকেই এসেছিল এবং পরে কোনো কারণে অন্যরকম হয়ে উঠেছে। কিন্তু কিভাবে এবং কেন? জীবনযাত্রার পরিস্থিতির সঙ্গে এর কি কোনো সম্পর্ক রয়েছে, যা সম্ভবত কতকগুলো বৈশিষ্ট্যেরই অনুকূল, অন্যগুলির নয়? অরিজিন অফ স্পিসিস সংক্রান্ত যে চিন্তাভাবনা ও সিদ্ধান্তে ডারউইন পৌঁছন, তার 20 বছর পর পুস্তকাকারে তার আবিষ্কার ও সিদ্ধান্ত 1859 সালে প্রকাশিত হলো। ডারউইন অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ করেন, সেই মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। 1959 খ্রিস্টাব্দে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামে এক গ্রন্থে ডারউইন তার মতবাদগুলি প্রকাশ করেন। ডারউইনের প্রতিপাদ্য বিষয়গুলি কি ছিল? প্রথমত, অত্যধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক আকারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। নাম্বার 2 বা দ্বিতীয়ত, অস্তিত্বের জন্য সংগ্রাম। জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটার জন্য এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় বেঁচে থাকার জন্য জীবকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন এই রকম সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম আখ্যা দিয়েছেন। জীবকে তিনি 3টি পর্যায়ে এই সংগ্রাম করতে হয়, যথা অন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতিভুক্ত বিভিন্ন সদস্যদের মধ্যে সংগ্রাম। 2, আন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ যে কোনো 2 বা ততোধিক প্রজাতির মধ্যে সংগ্রাম। আর শেষ, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। তৃতীয়ত কি? ভেদ বা প্রকারণ। ডারউইনের মতে পৃথিবীতে যে কোনো 2টি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, অর্থাৎ জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবে। ডারউইনের ধারণা অনুসারে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনই হলো নতুন প্রজাতির জীবের উৎপত্তির জন্য দায়ী। চতুর্থত, যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে যে সমস্ত প্রকারণ বা ভেদ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক, তারাই কেবল বেঁচে থাকবে এবং তাদের উদ্বর্তন ঘটবে, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে। পঞ্চমত, প্রাকৃতিক নির্বাচন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ সমন্বিত জীবেরা অন্যান্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। অনুকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হলে বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং অত্যধিক হারে বংশ বিস্তার করে। প্রাকৃতিক নির্বাচন এক্ষেত্রে চালুনির মতো কাজ করে এবং সবচেয়ে উন্নত ও যোগ্যতম বংশধরকে ধরে রাখে। অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। নতুন প্রজাতির উৎপত্তি, এটা হচ্ছে ষষ্ঠত। একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকারণগুলি পুঞ্জীভূত হওয়ায় জীবের পূর্বপুরুষ ও উত্তর পুরুষের মধ্যে অনেক বেশি বৈসাদৃশ্য দেখা যায়। এর ফলেই কালক্রমে একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। বিবর্তনের ফলস্বরূপ জীবজগতের নতুন প্রজাতির জন্ম হয়। পৃথিবীর জ্ঞান ভাণ্ডারে সংযোজিত হল এক ঐতিহাসিক সম্পদ, অরিজিন অফ স্পিসিস। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অবৈজ্ঞানিক ঈশ্বর সৃষ্ট ধারণার বিরোধী। প্রতিবাদে সোচ্চার হলেন ধর্মগুরুরা, পাদ্রীরা, কারণ পরিষ্কার ডারউইন প্রদত্ত বিবর্তন তত্ত্ব বাইবেল প্রদত্ত সৃষ্টিতত্ত্বের বিরোধী। ফলে ধর্মীয় অন্ধবিশ্বাসের মুখোশ উন্মোচন হলো। কেবল বিবর্তন তত্ত্ব নয়, আক্রমণ করা হলো সরাসরি ডারউইনের ওপর। শুধু সভা সমিতি নয়, কার্যক্ষেত্রে নানাভাবে ডারউইনকে হেনস্থা করার চেষ্টা করা হলো। ডারউইনের ছবি বানরের মতো মুখ করে কার্টুন আঁকা হলো। মর্মান্তিক হলেও যা সত্য, বিবর্তন তত্ত্বকে মাঙ্কি ল নামে অভিহিত করে
আমেরিকার বিভিন্ন প্রদেশে ডারউইন তত্ত্ব পড়ানো নিষিদ্ধ হলো। তবে বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে গভীর মনোযোগ দিয়ে পড়লেন ফ্রেডরিক এঙ্গেলস। পরের বছর কার্ল মার্কস এই বইটি পড়ে 1860 সালের 19শে ডিসেম্বর এঙ্গেলসকে লিখলেন, আমাদের ধারণার প্রাকৃতিক এবং ঐতিহাসিক বুনিয়াদ সৃষ্টি করেছে বইখানা। ঋণ ও কৃতজ্ঞতা স্বীকারের উদ্দেশ্যে ক্যাপিটাল গ্রন্থটিকে ডারউইনের নামে উৎসর্গ করেছিলেন মার্কস। এঙ্গেলস তার ডায়ালেকটিক্স অব নেচার বইয়ে প্রকৃতি বিজ্ঞানের জগতে 3টি ঘটনাকে চূড়ান্ত গুরুত্ব দিয়েছেন: জীবকোষের আবিষ্কার, শক্তির সংরক্ষণ ও তার রূপান্তরের নিয়ম আবিষ্কার এবং ডারউইনের আবিষ্কার। ডারউইন তত্ত্বের অনেক কিছুই আজ আধুনিক বিজ্ঞানের চর্চায় পরিত্যক্ত, সংশোধিত হচ্ছে। নানাবিধ প্রশ্ন নিয়ে চলছে গবেষণা, চলছে বিতর্ক অবসানের প্রয়াস। এটাই স্বাভাবিক, কারণ বিজ্ঞান এগিয়ে চলে নানা জনের নানান প্রয়াসের মধ্যে দিয়ে। যদিও আজ ডারউইনবাদ ও ডারউইনের মতো দিকপালদের ভূমিকা অনস্বীকার্য, পৃথিবীর ইতিহাসে ডারউইন ও তার বিবর্তন তত্ত্ব মৃত্যুহীন, অপরাজেয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, পাঠে দেবস্মিতা। এতক্ষণ ধরে পড়া হচ্ছিল বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে ডারউইন কি লিখেছেন, যেটাকে নিয়ে আজ এতগুলো বছর পরেও ধর্মগুরুদের সাথে বিজ্ঞানের বিরোধ চলে। আপনারা শুনতে থাকুন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী।